দেব ভার্সেস সৌরভ বিশ্বাস ছিল, এবারে হয়ে গেল দেব ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি। মানে কোথাকার জল কোথায় গিয়ে গড়াতে চলেছে। টলিউড ইন্ডাস্ট্রির উন্নতি মানে তাহলে কি হবে না কোনোদিনও? এইভাবে একের পর এক রেশারেশি, মনোমালিন্য এবং নেতিবাচক প্রভাব টলিউডটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছো তোমরা? দেবদার সঙ্গে এখন প্রসেনজিৎ চ্যাটার্জির একটা মানে ঘটনা ঘটে যাচ্ছে। সেটা কি? 72 ঘন্টার মধ্যে যে ব্যান কালচার তুলে নেওয়া কথা জানিয়েছিলেন দেবদা বুমবাদাকে উদ্দেশ্য করে, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যকে কেন্দ্র করে যে ব্যান কালচার। কারণ দেশু 7 ছবিতে দেবদার অনির্বাণকে লাগবে। তাই ঠিক কি হয়েছে ব্যাপারটা তোমরা পুরো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে, সুপ্রিয় কৌশলী সিনেমিডিয়া চ্যানেলের তরফ থেকে। ভিডিওটাতে একটা লাইক দাও এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। বিভিন্ন ধরনের নিউজ আপডেট এবং সিনেমা সংক্রান্ত আপডেট, ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথে অবশ্যই জুড়ে থাকুন। 72 ঘন্টা এর মধ্যেই টলিউড থেকে সরবে ব্যান কালচার, যারা গত 1.5 বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ। এবার কাজে ফেরাতে হবে তাদের। 7 এপ্রিল টেকনিশিয়ান স্টুডিও এমনই ঘোষণা দেবে। অনুঘটক যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনা। সেদিন দেবদা প্রেস কনফারেন্সে আরও জানান যে বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তিনি দায়িত্ব নিয়েছেন ফেডারেশন সভাপতি সৌরভ বিশ্বাসের সঙ্গে কথা বলে ব্যান কালচার তুলে নেবেন এবং তিনি জানেন কিভাবে ব্যান কালচার উঠবে, এমনটাই দেবদা উল্লেখ করেন। এরপরই দেবদা ফেসবুকের পাতায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ট্যাগ করেন 72 ঘন্টা মেনশন করে। 72 ঘন্টা মেনশন করে এটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম। এবারে ব্যাপারটা অনেকটা জলঘোলা হয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময় পেরোতেই ঘোষণা, ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্য ফিরতে চলেছেন দেশু 7 ছবিতে। আর সেই ছবিতে নাকি দেবদা হবেন স্বয়ং পরিচালকের ভূমিকায়। মানে পরিচালক, প্রযোজক, একাধারে নায়ক, স্ক্রিন প্লে রাইটারও। তাকে দেখা যাবে দেব এবং শুভশ্রী গাঙ্গুলিকে একসাথে, মানে সেই ছবিটা। রবিবার টেকনিশিয়ান স্টুডিওর পর বৈঠক আর্টিস্ট ফোরামে। বৈঠকের পর এদিন সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, মানে আজকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে আমি দেখছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে ভরত কল, তারপরে কুশল বলে একজন, কুশল চক্রবর্তী না, টেলিভিশন আর্টিস্ট, উনিও ছিলেন। বাসব দত্তা ছিলেন, আর একজন আর্টিস্ট ছিলেন, আমার নামটা মনে পড়ছে না। সেখানে প্রেস কনফারেন্স এবং বৈঠক শেষে তিনি প্রেস কনফারেন্সে করেন। সেখানে অনেক কথা দেবদাকে নিয়ে তিনি বলেন। অভিমান, রাগ, ক্ষোভ অনেকটাই মানে তিনি জাহির করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। যে প্রসেনজিৎ চ্যাটার্জি অনেক সময় নিজের সাথে অঘটন ঘটলেও চুপ করে থাকেন, কিছু বলেন না, কিন্তু এবারে চেপে রাখতে পারলেন না কি, সেটাই তো আপাতত মনে হচ্ছে। তিনি কি বলেন যে দেবের ভাবনাকে সমর্থন করছি, তবে তারপরেও বলবো 72 ঘন্টার মধ্যে ইন্ডাস্ট্রি থেকে ব্যান তুলে নেওয়ার ক্ষমতা এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেই। এখন হয়তো এই কথাটা শুনে বুমবাদা মানে নানান রকম হেডলাইন বিভিন্ন নিউজ মিডিয়ায় হচ্ছে, সেখানে হয়তো অনেকেই কমেন্ট করবে যে এ তাহলে কিসের ইন্ডাস্ট্রি, একে নিয়েও নোংরামো কথা হবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে প্রসেনজিৎ দেব তাহলে কি রাগ, খুব অভিমান শুরু হলো? প্রসেনজিৎ অবশ্য সে কথা মানতেও রাজি নন। তার কথায় আমার সঙ্গে দেবের প্রায় রোজই কথা হয়। আমরা এটা বলাচ্ছি যে রাহুলের যে ঘটনাটি ঘটে গিয়েছে তার সঙ্গে কোনো ডিম্যান্ড নেই, একে ঘিরে আমাদের নিজস্ব কোনো দাবি দাওয়াও নেই। অভিনেতা, কলাকুশলীরা সবাই এক হয়েছিলেন রাহুলের জন্য। ওর অস্বাভাবিক মৃত্যু কেন হলো তার উত্তর চেয়ে, আর আর্টিস্টদের সুরক্ষা। এই প্রসঙ্গে প্রসেনজিৎ ফিরে দেখেন সপ্তাহখানেক আগে টেকনিশিয়ান স্টুডিওয়ে আর্টিস্ট ফোরামের এবং ফেডারেশন বৈঠকের দিনটাকে। 7 এপ্রিল ওই বৈঠকের আগে পরে দেব ব্যান কালচার তুলে দেওয়ার কথা বলেন।
সেই দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবকে 3-4 দিন পরে প্রকাশ্যে আনা, মানে এই ব্যান্ড কালচার তুলে নেওয়ার কথাটা 3 থেকে 4 দিন পরে দেবদাকে বোম্বাদা অনুরোধ করেছিলেন 3-4 দিন পরে যেন কথাটা তোলেন। এমনই বক্তব্য আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। কারণ প্রত্যেকেই রাহুলের মৃত্যুর কারণে একেবারে শোকস্তব্ধ। আর একটা ঘটনা আমি মিডলে বলে রাখি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু অভিমান ছবির শুটিংটা ডিলে করে দিয়েছেন, মানে পিছিয়ে দিয়েছেন। উনি কিন্তু করতে রাজি হননি। তিনি বারবার বলেছেন রাহুলের জন্য মানসিক অবস্থাটা ঠিক নেই। হয়তো তিনি কোথাও এটাই বোঝাতে চাইছেন যে দেব এই কথাটা 3-4 দিন পরে বলতে পারতো, কারণ রাহুলের ব্যাপারটা নিয়ে এখন কথা হচ্ছে। তার কি করে মৃত্যুটা ঘটলো সেটা এখন জানাই যাচ্ছে না। তো বোম্বাদা এটাই বলতে চাইছেন। দেবদা সেদিন অনেকেই বলবে হয়তো যে রাহুল ব্যানার্জির কথা না বলে, বেশি কিছু না বলে তিনি ব্যান্ড কালচার তুলে নেওয়ার কথাটাই বেশি করে বলছেন। আবার দেবদাও কিন্তু দেবদার জায়গায় ঠিক। ব্যান্ড যারা হয়ে আছে সেটাও কিন্তু এক প্রকার খারাপ, মানে অন্যায় হওয়া বলাই বোঝায়। তো তো ব্যাপারটা হচ্ছে বোম্বাদা বলতে চাইছেন 3-4 দিন পরে বললে ভালো হতো, এটাই। তো এমনই বক্তব্য রেখেছেন। প্রত্যেকের মন ভারাক্রান্ত। রাহুলের মৃত্যুর কারণ জানা ইন্ডাস্ট্রির দায়িত্বের মধ্যেই পড়ে, মানে মৃত্যুর কারণটা কিভাবে হয়েছিল সেটা ইন্ডাস্ট্রির জানার মধ্যেই পড়ে, জানার কারণ ইন্ডাস্ট্রি জানতে বাধ্য। এরপরেই প্রসেনজিৎ স্পষ্ট ভাষায় দাবি করেন এই যে 72 ঘন্টা, আমার মনে পড়ে না যে ঘন্টার চ্যালেঞ্জ দেওয়ার মতো বা নেওয়ার যোগ্যতা আমার আছে। এই যোগ্যতা বা ক্ষমতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও নেই। তিনি এও জানান যে তিনি যদি ফোরামের পদাধিকারী নাও হতেন তবুও তিনি রাহুলের পাশে দাঁড়াতেন, তার পরিবারের পাশে দাঁড়াতেন একজন বড় দাদা হিসাবে। সেই অনুভূতি থেকেই 2 সপ্তাহ ধরে দিন রাত তিনি বিষয়টি থেকে বেরোতে পারেননি যে রাহুলের মধ্যেই ডুবে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ব্যান্ড কালচার নিয়ে বলতে গিয়ে প্রসেনজিৎ ফিরে দেখছেন তার অতীত, সামনে এনেছেন তার সঙ্গে ঘটে যাওয়ার টুকরো ঘটনা। সে কথা বলতে গিয়েই কি অভিনেতার কণ্ঠে অভিমানের রেশ। প্রতি পুজোয় বোম্বাদা বলছেন যে প্রতিবার পুজোতে আমার ছবি আসে, চলে সেগুলো। অটোগ্রাফের পর থেকে দর্শক আরো বেশি করে আমার কাজ পছন্দ করছেন। 45 বছরে 450টিরও বেশি ছবিতে অভিনয় করেছি। তারপরেও কোনো এক বছরে টেকনিশিয়ান স্টুডিও সেটে হুরুপ সজ্জার পরেও তিনি শুটিং করতে পারেননি। কারণটা অবশ্যই অন্য ছিল, জানিয়েছেন প্রসেনজিৎ। সেই সঙ্গে এই কথাও জানিয়েছেন ইন্ডাস্ট্রির 2000 সদস্য বা সহকর্মী শিল্পীদের সেদিন কেউ তাকে ডেকে জিজ্ঞেস করেনি যে সেদিন তার মনের অবস্থাটা কি হয়েছিল। মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়তো কোনো এক বছর পুজোর শুটিং করতে পারেনি, সেদিন তার অবস্থাটা কেউ জানেনি। আমার মনে হচ্ছে, যতটা মনে হচ্ছে গরুরান সিনেমার রিমেক হওয়ার কথা ছিল, সেই সিনেমাটার রাহুল পরিচালক হওয়ার কথা ছিল, রাহুল মুখার্জি, মানে যে কিসমিসের পরিচালক, সেখানে অনির্বাণ ভট্টাচার্য থাকার কথা ছিল। আমার মনে হচ্ছে ওই সিনেমাটাই সেই বছর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাংলা সিনেমা মুক্তি পায়নি। তো সেই সময় 7 দিন অপেক্ষা না করেও কোনো উত্তর না পেয়ে কলকাতা ছেড়েই বাইরে চলে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো এক প্রকার অভিমানে। প্রতি মুহূর্তে বুঝেছিলেন নিজের সঙ্গে, তার কথায় রাহুল আমাদের চোখ খুলে দিয়েছে। ও দেখিয়ে দিয়ে গেল আমাদের পরবর্তী প্রজন্ম যারা কাজ করছেন বা কাজ করতে আসবেন তাদের ইমোশনাল ইম্প্যাক্টটা কি। নিজের আবেগ সংবরণ করে পর মুহূর্তে প্রসেনজিৎ ফিরে আসেন বর্তমানে। তিনি দেবকে সমর্থন জানিয়েছেন। আরো একবার বলছেন দেব যে ভাবনাটা ভেবেছেন সেটা একদম ঠিক। শুধু অনির্বাণ নয়, ঋত্বিক সেন এবং আরো অনেক পরিচালকেরও নিষিদ্ধ হয়ে রয়েছে। তাদের সকলের উপর থেকে নিষেধাজ্ঞা উঠুক, এটাই মন থেকে চাইছে। 1.5 বছর ধরে এক বা একাধিক জনের সঙ্গে কাজ না করার মনোভাবকে তিনি সমর্থনও করেন না। এত কিছু বিচার বিশ্লেষণের পরেও কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মনে হচ্ছে এই বিষয়টি অন্য সময়ে সবাইকে নিয়ে বৈঠক করেও ব্যান্ড কালচার নিয়ে আলোচনা করা যেতে পারত। তার মতে একটি কথা আন্দোলন করেও বলা যায়, আবার পরিবারতন্ত্রকে মেনেও করা যায়। সেই বলার ধরনে আমি যেটা বলছি সেটাই হবে, এই মানসিকতা না থাকাটাই কাম্য। তিনি এই প্রসঙ্গে সমাজ মাধ্যমে দেবের 72 ঘন্টার পোস্ট নিয়ে উল্লেখ করেন, জানান যে তাকে না জানিয়ে এই পোস্টটি দেব করেছে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আরো মনে হয়েছে যে এরপর তাকে আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি রূপে সম্বোধন করে যে চিঠি পাঠান দেব, সেটিতে তার পাশাপাশি সংগঠনের সভাপতি রঞ্জিত মল্লিক, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় তো ট্যাগ করা উচিত ছিল, এবং ট্যাগ করা উচিত ছিল ফেডারেশনকেও, কারণ যা করার এই সংগঠনই করবে। বুঝতেই পারছো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একাকে কেন মেনশন করা হলো 72 ঘন্টা বলে লিখে। দেব কি কোথাও গিয়ে একটা বিতর্ক তৈরি করতে চাইছেন? উত্তরটা তোমরাই দেবে। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আরো আক্ষেপ যে এখন অনেক প্রফেশনাল ভাবে
সময় বদলেছে, কাজকর্ম হয়, সেই জায়গায় টলিউডে এখনো পরিবর্তন তো রয়ে গিয়েছে। তাই দেব যখন তার পাঠানো চিঠি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন, খুব কষ্ট পেয়েছিলেন প্রসেনজিৎ। তার মনে হয়েছে তাকে লেখা চিঠি প্রকাশে আনার আগে দেব একবার প্রসেনজিতের সঙ্গে কথা বলে নিতেই পারতেন। হয়তো এটুকু অধিকার এখনো আমার আছে, বক্তব্য তার। তারপরেও তিনি কোনো প্রশ্ন তোলেননি। এদিনের সাংবাদিক বৈঠকে প্রসেনজিৎ স্পষ্ট জানান যে ব্যান্ড কালচারের নিষ্পত্তি 72 ঘন্টায় সম্ভব নয়। তার কথায় সামনেই বিধানসভা নির্বাচন, সে সমস্ত মিটুক, তারপর সমস্ত পক্ষকে নিয়ে আলোচনায় বসে সিদ্ধান্তে আসার চেষ্টা করে যাব। তার জন্য অপেক্ষা করতে হবে আরো 1.5 থেকে 2 মাস, এমনটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তো তোমাদের কি মনে হয় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে যুক্তিগুলো দিলেন সেগুলো কি ঠিক না ভুল? নাকি মনে হয় যে দেবদা শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপরেই ঘাড়ে বন্দুক রেখে তাকে 72 ঘন্টা বলে ত্যাগ করেছেন, এটা ঠিক কোনটা? নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেটা বলছেন যে রাহুলের এই ঘটনার সময় না বলে যদি 3-4 দিন পরে দেবদা বলতেন যে এই ব্যান্ড কালচারটা নিয়ে যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবদাকে অনুরোধ করেছিলেন, দেবদা কি সেটা মানতে পারলে ভালো হতো? নাকি দেবদা এই যে তড়িঘড়ি করে অনির্বাণকে দেশ ও সেভেন ছবিতে কাস্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন, সেরকম এক প্রকার কথা হচ্ছে যে দেবদা দেশ ও সেভেন ছবিতে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে 72 ঘন্টার মধ্যে যদি ব্যান্ড কালচার তৈরি উঠে যায়, সেটার একটা বিতর্ক তৈরি করে ছবিটাকে হিট করতে চাইছেন। কোনটা? দেবদা, অনেকে বলছেন দেবদা নাকি শুধু একার ক্রেডিট নিতে চান, তাহলে বোমবাতাকে জড়ালো কেন, এমনটাও অনেকে বলছে। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, এই যে পরিচালক রূপে দেবদা আত্মপ্রকাশ করতে চলেছেন, সে নিজেও স্ক্রিন প্লে রাইটার, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, সেটা নিয়ে আমি পরে আসছি। যে সেটার স্ক্রিন প্লে রাইটার বা পরিচালক অন্য কেউ হওয়ার কথা ছিল, সেটারও কি ক্রেডিট দেবদা নিতে চাইছেন নাকি অনেক রহস্য আছে, সেটা নিয়ে পরে আসছি। তোমরা আপাতত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করে অবশ্যই মতামত জানাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌতাল সিনেমিডিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও, অথবা চিনকে বাবু 253 সার্চ করে। আসছি এমনই একটা বিতর্ক ভিডিও নিয়ে পরের ভিডিওতে। চলো টাটা।